শিক্ষা সকলেরই জীবনের মৌলিক অধিকার, আর তাই এই 2025-এ দাঁড়িয়েও বিগত 50 বছর ধরে কলকাতার বুকেই বিধান শিশু উদ্যানে এই শিক্ষার অধিকারই সর্বাঙ্গীনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুপ্রচেষ্টা চলছে। স্বর্গীয় শ্রী অতুল্য ঘোষের স্বপ্ন আজ সেখানে দায়িত্ব নিয়ে যারা পূরণ করে চলেছেন তাদের সঙ্গেই কথা বলবো। নমস্কার, আমি লাবণ্য, স্বাগত জানাই আপনাদের সকলকে নিউজ 18 বাংলায়, এবং আমি আজ রয়েছি কলকাতার বিধান শিশু উদ্যানে। নমস্কার গৌতম বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। বিধান শিশু উদ্যান 2025-এ দাঁড়িয়ে অনেকের কাছেই কিন্তু একটু অজানা। আমি চাই আপনার মধ্যে দিয়েই এখানকার যে ইতিহাস রয়েছে, খুব এনরিচিং একটা হিস্ট্রি বিধান শিশু উদ্যান বহন করে চলেছে এত বছর ধরে, এবং 50 বছরে যে পদার্পণ করা, এই 50 বছরটাকে আপনি একদম শুরু থেকে যদি একটু আমাদের ফিরে দেখান। আমি প্রথম নিউজ 18 বাংলাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা বিধান শিশু উদ্যান নিয়ে অনুষ্ঠান করছেন। আমাদের ইতিহাস একটা সুদীর্ঘ ইতিহাস। আমাদের এই যে বিধান শিশু উদ্যানের কনসেপ্টটা, এটা কিন্তু অতুল্য ঘোষ, জননেতা অতুল্য ঘোষ, রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একটা সময় সর্বভারতীয় স্তরে অনেক উচ্চ আসনে ছিলেন। তারপরে একটা সময় উনি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে এনে একদম ছোটদের কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। এর শুরুটা হয়েছিল 1962 সালে, যখন ডক্টর বিধানচন্দ্র রায় চলে গেলেন। ঠিক তার 3 দিন পরে, অর্থাৎ 4 জুলাই তৈরি হলো ডক্টর বিসি রায় মেমোরিয়াল কমিটি, এবং সেখানে একটা মানে সুবিশাল জনসভা ময়দানে হয়েছিল। লক্ষ লক্ষ লোক সেখানে এসেছিলেন, এবং সেখানে একটা কমিটি তৈরি হয়েছিল। কমিটির সম্পাদক ছিলেন অতুল্য ঘোষ, সভাপতি হয়েছিলেন তুষারকান্তি ঘোষ, সহসভাপতি ছিলেন অশোক কুমার সরকার, ট্রেজারার ছিলেন বিএম বিড়লা। আর মেম্বারদের মধ্যে আমি কাকে বাদ দেবো নাম বলতে গেলে, কয়েকজনের বদ্রীপ্রসাদ পোদ্দার, তারপর ধীরেন দে, শঙ্কর দাস ব্যানার্জি, প্রফুল্লচন্দ্র সেন তখন চিফ মিনিস্টার ছিলেন, এবং এই কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন রাজ্যপাল পদ্মজা নাইডু। তো কমিটি সেই দিন ময়দান থেকে একটা সিদ্ধান্ত নিল যে অতুল্য ঘোষ, ডক্টর বিধান রায়ের স্মৃতির জন্য কখনো কোনো রাস্তা তৈরি এখনই তারা করবেন না, কোনো মূর্তি তৈরি করবেন না। এবং সেই সময় সরকার থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে দুর্গাপুরের নামটা বিধান রায়ের নামে করা। তখন কিন্তু কমিটি অপোজ করলেন, যে না। তখন কমিটি ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো প্রথমে একটা শিশু হাসপাতাল তৈরি হবে, একদম শিশুদের জন্য একটা হাসপাতাল তৈরি হবে, এবং জনগণের থেকে চাঁদা তোলা শুরু হলো, এবং 1 টাকা 2 টাকা করে কিন্তু চাঁদা তোলা হলো। এবং আমরা অতুল্য ঘোষ, তাকে আমরা ছোটবেলা থেকে পেয়েছি এখানে, এবং তাকে আমরা দাদু বলতাম। তা দাদু বলতেন যে আমি বলে দিয়েছিলাম যে চাঁদা যিনি দেবেন 1 টাকা দেবেন, আর কেউ যদি 2 টাকা দিতে চান তাকে দুবারে দিতে হবে, বা অন্য কোনো সদস্যের নামে অন্যের সামনে দিতে হবে। মানে এতটাই তার সাধারণ মানুষের উপরে বিশ্বাস ছিল যে সাধারণ মানুষ ওই 1 টাকা করে চাঁদা দিলেই হয়ে যাবে। এবং 12ই জুলাই থেকে চাঁদা শুরু হয়েছিল তোলা, এবং 20শে অক্টোবর 2062 অবধি তোলা হয়েছিল। এই 3 মাস 8 দিনে আমাদের 51 লক্ষ টাকা চাঁদা উঠেছিল। টার্গেট ছিল 25 লক্ষ, অর্থাৎ ডাবল হয়ে গেল। কারণ তারপরে আপনার চীন ভারত আক্রমণ করলো, এবং যুদ্ধের সময় বন্ধ হয়ে গেল। তারপরের বছর 63 সালে 1 জুলাই শিশু হাসপাতালটা তৈরি হলো, ওই যেটা আমরা বলি বিসি রায় মেমোরিয়াল চিলড্রেন্স হাসপাতাল, ফুলবাগানে যেটা। এবং একটা আক্ষেপ বলতে পারি বা যাই বলি আমি, আর কিন্তু সরকারি স্তরে শুধুমাত্র শিশুদের জন্য হাসপাতাল কিন্তু কোথাও আর নেই। তারপরে এই অতিরিক্ত টাকা যেটা হলো, সেটা হচ্ছে এই বিধান শিশু উদ্যান তৈরি করার পরিকল্পনা করা হলো। অতুল্য ঘোষ চেয়েছিলেন যে শিশুদের একটা সর্বাঙ্গীন বিকাশ হোক, অর্থাৎ যেখানে বৌদ্ধিক বিকাশ, সেটা লেখাপড়া, তার খেলাধুলা, সামাজিক চেতনা, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক চেতনা, যেটাকে আমরা ইদানিং আমরা বলি হলিস্টিক এডুকেশনাল অ্যাপ্রোচ, যেটা একদমই তাই। এখন বিভিন্ন প্রাইভেট একাডেমিক ইনস্টিটিউটগুলোতে কিন্তু মানে আলাদা করে হয়তো যোগা ক্লাস করানো হচ্ছে, আলাদা করে কোনো রকম থেরাপি করানো হচ্ছে, বা তাদের নানা রকম অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা গেমস এর মধ্যে ইনভলভ করার যে ব্যাপারটা, এই হলিস্টিক মানে কনসেপ্টটা কিন্তু তার মানে আজ থেকে 50 বছর আগেই ইনক্লুড করা অতুল্য ঘোষ করে গিয়েছে। এই হলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু ধরুন 80 দশকের মাঝামাঝি সময় থেকে কিন্তু শুরু হয়েছে, কিন্তু অতুল্য ঘোষ 76 সালে কিন্তু এর সূচনা এখানে করে গেছিলেন, এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন যখন তার বয়স 13 কি 14। এবং বিলিতি কাপড় বা বিলিতি দ্রব্য বর্জন এবং বিলিতি শিক্ষা বর্জন
এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কিন্তু তিনি প্রথাগত শিক্ষা শিক্ষিত হননি, কিন্তু পড়াশোনা অগাধ ছিল, অগাধ পড়াশোনা ছিল। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, অনেকে জানেন না, ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মানে বঙ্কিম চন্দ্রের অত্যন্ত স্নেহভাজন ছিলেন অক্ষয়চন্দ্র সরকার, তারই কিন্তু নাতি হচ্ছেন অতুল্য ঘোষ। যে কারণে রবীন্দ্রনাথ বলুন, বঙ্কিমচন্দ্র, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, রজনীকান্ত সেন ইত্যাদি সবার সঙ্গে কিন্তু ছোটবেলা থেকে, অর্থাৎ অতুল্য ঘোষের বাবা মারা গিয়েছিলেন 11 বছর বয়সে, তারপরে তিনি চলে এলেন মাতুলালয়। সুতরাং ওই যে পরিমণ্ডলটা, একটা সাহিত্যিক শিক্ষার পরিমণ্ডলটা তার মধ্যে কিন্তু সহজাতভাবে এসেছিল, সেটা একটা আলাদা দিক। আমি বিধান শিশুদানের ব্যাপারে আসি। উনি এই যে ভাবনাটা ভেবেছিলেন 76 সালে, আমরা যদি একটু সংবিধানের দিকটা দেখি, দেখবেন সংবিধান যখন তৈরি হয় তখন 75 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছিল 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষা হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক, এবং বলা হয়েছিল যে 10 বছরের মধ্যে যেন তারা সরকার যেন এটার ব্যবস্থা নেয়। তখনও যে কোনো কারণে হয়নি, সবে সদ্য স্বাধীন হয়েছে ভারত, শিক্ষার উন্নতির ক্ষেত্রে বিভিন্ন রকম কমিশন হয়েছে, তার চেষ্টা একটা চলেছে। তারপরে গিয়ে 2002-তে গিয়ে তখন এই এই অবৈতনিক শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষা 14 বছর পর্যন্ত, 6 থেকে 14 বছর পর্যন্ত ভাবনা চিন্তাগুলো অনেকগুলো আরও সংহত হলো। এবং সেই সময় 21-এ অনুচ্ছেদে বলা হলো যে এইগুলোর অত্যন্ত প্রয়োজন আছে। এটা কিন্তু অতুল্য ঘোষের প্রয়োগ কিন্তু 1976 সাল থেকেই করে গিয়েছিলেন। 14 বছর অবধি আমাদের এখানে যত রকম খেলাধুলা, লেখাপড়া সমস্ত কিছু ফ্রি ছিল, অবৈতনিক ছিল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে অতুল্য ঘোষ নিজে ইংরেজি পড়াতেন, পল সায়েন্স পড়াতেন, ক্লাস MA ক্লাস পর্যন্ত পড়াতেন। এবং বিনয় চৌধুরী, সরোজ মুখার্জি এরা বলেছেন, তখন তো আপনার স্বাধীনতার 1924-25 এই সময়টায় দল বলতে তো আলাদা কিছু ছিল না, সবই গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস দলের ছত্রছায়া সবাই ছিলেন। তারা কিন্তু জেলে বসে অতুল্য ঘোষের কাছে MA ক্লাসের পড়াশোনাগুলো করেছেন, এটা তারা বলে গেছেন এই জায়গাগুলো। এইরকমই তার একটা পাণ্ডিত্যের বহর ছিল। তো স্বাভাবিক কারণে যখন রাজনীতি থেকে তিনি সরে এলেন, তার পরিণত বয়সে যখন তিনি এই বিধান শিশুদান তৈরি করলেন, এই সব কিছু ভাবনাগুলো নিয়ে তার এবং প্রখর সাংগঠনিক যে তার শক্তি, সব কিছুর কাজে লাগিয়ে এটা তৈরি করেছেন। এবার আমাদের পক্ষে একটা আনন্দের কথা, সেটা হচ্ছে আমরা 2026-এর 1 ফেব্রুয়ারি আমরা 50 বছরে পদার্পণ করছি। এই 50 বছরের প্রসঙ্গে একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করছে, যেহেতু আপনার কথা শুনে তো মনে হলো একদম ইতিহাস চোখের সামনে ভেসে উঠেছে। এবং এই যে 50 বছরে শুধুমাত্র একাডেমিক পড়াশোনাই নয়, তার বিয়ন্ড অনেক কিছুরই একটা ডিমান্ড কিন্তু তৈরি হয়েছে। তাই প্রয়োজনের স্বার্থে কম্পিউটার এসেছে, টেকনিক্যাল এডুকেশনটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। যেহেতু নৈতিক, মানসিক, সার্বিক একটা বিকাশ একটা শিশুর মধ্যে গড়ে তোলার আপনাদের শুরুর দিন থেকেই প্রচেষ্টা ছিল, তাই পড়াশোনা ছাড়া স্পেসিফিক্যালি এখানে আর কি কি করানো হয়? তখন যে খেলাধুলাগুলো ছিল অতুল্য ঘোষের সময়, যেমন ধরুন খো খো, ব্রতচারী ইত্যাদি, এগুলোর প্রতি না এখনকার ছাত্রছাত্রীরা অতটা আগ্রহী নয়, যার জন্য এডুকেশনে এগুলোর গুরুত্বটা কমে গেছে। এটা আমি সবসময় আগ্রহ করব, এইগুলো যে খেলাধুলাগুলো কিন্তু সরকারি স্তরে যদি পৃষ্ঠপোষকতা না পায়, তাহলে কিন্তু এগুলোকে রিভাইভ করা খুব মুশকিল। এবং সময়ের হাত ধরে যেমন আমাদের নতুন ব্যাপারটা এসছে, যেমন ক্রিকেট শেখানো হচ্ছে, রোলার স্কেটিং শেখানো হচ্ছে। আর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বেন্ট ট্র্যাক যেটা বলা হয় রোলার স্কেটিংয়ে, আমাদের রাজ্যে দীর্ঘতম ট্র্যাকটা হচ্ছে 150 মিটারের ট্র্যাকটা বিধান শিশুদানে আছে। এবং সেখানে এখনো নিশ্চয়ই প্রচুর ছাত্রছাত্রী আছে। এবং ওই ক্ষেত্রে আমাদের কিছু অর্থ নিতে হয়, কারণ ওটা ভীষণ খরচ সাপেক্ষ খেলা, ওটা আমরা অবৈতনিক করতে পারি না। আর লেখাপড়ার দিকটা তো আমাদের আছেই, যেমন আমাদের এখানে অতুল্য ঘোষ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস হয়েছে, যেখানে 11টা ভাষা আমরা 18 বছর অবধি সম্পূর্ণ বিনামূল্যে শেখাই। সম্পূর্ণ বিনামূল্যে এই 2025-এ দাঁড়িয়ে। এবং আরও একটা ব্যাপার আমরা শুরু করেছি, এখানে আমাদের ভাষা বলতে ইংরেজিটা এখন প্রাধান্য বেশি পেয়েছে, সময়ের তাগিদে বুঝতেই পাচ্ছেন। কয়েক বছর আগে পর্যন্ত রাশিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান এগুলোর খুব একটা ডিমান্ড ছিল। এখন ফ্রেঞ্চ, জার্মান আর ইংরেজিটা মূলত এখন দেখছি যে যারা শিখছে শিক্ষার্থীদের আগ্রহটা এখানে বেশি। আরও একটা ব্যাপারে আমরা যেটা শুরু করেছি, বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোর জন্য, বাংলা মাধ্যমের স্কুলগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যে খুব ভালো অবস্থাতে আছে তা তো নয় সমস্ত স্কুলগুলো। সেখানে কয়েকটা বিষয় আমরা বিশেষ করে দেখেছি যে ইংরেজিতে তাদের একটা দুর্বলতা আছে, একটা জড়তা আছে। সেটা কাটাবার জন্য ক্লাস 7 থেকে 10 পর্যন্ত
আমরা রোববারে রোববারে ক্লাস নিচ্ছি একসঙ্গে স্পোকেন ইংলিশে। আরেকটা যেটা আমাদের হয়, আমরা দেখেছি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির জন্য যে মক টেস্টটা হয়, এটা এতটাই খরচ সাপেক্ষ ছিল ছাত্রছাত্রীদের কাছে। আমরা 2013 সাল থেকে অনেক গার্জিয়ানরা আমাদের এখানে বলতেন যে আপনারা একটা মক টেস্ট শুরু করুন। আমরা সেই মক টেস্টটা 13 সাল থেকে শুরু করেছি, 14 সাল থেকে শুরু করেছি, 15 সালে আমাদের প্রথম ব্যাচ বেরিয়েছে এবং আজ 2025 পর্যন্ত, ধরুন মাঝে 2021 আর 22-এ তো মেধা তালিকা প্রকাশ হয়নি, অর্থাৎ এই 2015 থেকে 2025 পর্যন্ত 8 বছরে আমাদের 174 জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে। মানে ধরুন প্রতি বছর 8 বছরে গড়ে প্রায় 19 জনের কিছু বেশি। এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের খরচটা অত্যন্ত কম এবং প্রচুর ভর্তিকে দিতে হয়। এবং যে কোনো বড় পরীক্ষার আগেও এই সময় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী করে তোলা বা একটা প্রি এক্সামিনেশন গ্রুমিং, এখন তো এই জিনিসটা ভীষণই প্রয়োজন হয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই এত কিছু সুবিধে, প্রাইভেট ইনস্টিটিউটের মতনই সুবিধে, এবং তাও আবার এত নামমাত্র মূল্যে, খুবই সামান্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু আমরা পরীক্ষাটা নিচ্ছি তা নয়, ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে। সেখানে ছাত্রছাত্রীরা কি করছে, তারা যে উত্তরপত্রটা উত্তর দিয়েছে প্রশ্নের, আমাদের সমস্ত প্রশ্ন কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গাইডলাইন মেনে হয়। কোনো কঠিন প্রশ্ন ইত্যাদি আমরা দিই না, কারণ হচ্ছে কঠিন প্রশ্ন দিয়ে অযথা তাদের হয়রানি করে তো লাভ নেই। সিলেবাসে যা আছে, কারণ বোর্ড তার বোর্ডের সিলেবাসের মধ্যে কোশ্চেন করবেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের গাইডলাইন আছে, তাদের সেই অনুযায়ী তারা প্রশ্ন করে, আমরাও সেটা করি। যার জন্য আমাদের, আর যেহেতু আমরা খুব সামান্য অর্থ নিয়ে থাকি, দূর দূরান্তের গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা কিন্তু আমাদের একটা অংশ নেয়। এই যে এতক্ষণ আমরা যে জায়গাটা বসে কথা বললাম, এটা কিন্তু খুব স্মৃতি বিজড়িত জায়গা। আচ্ছা, আমরা এই জায়গাটাকে না আদর করে শান্তিনিকেতন বলে ডাকি। ওইরকমই একটা ফিল আমিও কিন্তু পাচ্ছি। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এখানে আমাদের এক সময় অতুল্য ঘোষ যেমন ইংরেজি পড়াতেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা পড়াতেন। বাহ। এবং নীরেন্দা এই জায়গাটাতে বসে বাংলা ক্লাস নিতেন। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এটা আমি বলছি যখন ধরুন 80-81 সালের কথা, অতুল্য ঘোষ সংবিধান শেখানোর জন্য একটা ক্লাস নিতেন, মক পার্লামেন্ট তৈরি হতো, এবং সেখানে পিকে ব্যানার্জি, প্রদীপ কুমার ব্যানার্জি, উনি আসতেন, দাদু আসতেন, আমরা সবাই আসতাম, সেখানে সংবিধানের ব্যাপারে পড়াশোনা করানো হতো। সুতরাং এই জায়গাটা আমাদের কাছে খুবই একটা স্মৃতিবিজড়িত জায়গা। এবং তো আমি এটা বুঝতেই পারছেন এই পুরো ব্যাপারটা। আচ্ছা, একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, আপনি এখানে কত বছর যুক্ত আছেন? আমরা একদম ছোটবেলা থেকে, আমি এখানে যখন ভর্তি হই, ধরুন 76 সালে আমাদের বিধান শিশু উদ্যানের উদ্বোধন হলো 1 ফেব্রুয়ারি। আমি তার বোধহয় 77 কি 78 সালে এখানে ভর্তি হই। এবং তখন তো বুঝতেই পারছেন খেলাধুলার জন্য ভর্তি হয়েছিলাম, এবং হাফ প্যান্ট পরে তখন আসতাম খেলাধুলা। সেখান থেকে আজকে এতদিন পরে দাদুর আশীর্বাদে ধরুন এখন দাদুর তো যোগ্য কোনোদিনই হতে পারবো না, সম্পাদক হিসেবে আছি, দেখছি, দেখাশোনা করছি। আর মূল কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে অতুল্য ঘোষ যে ভাবনা চিন্তাটা করতেন যেভাবে, সেটাকে আমরা বজায় রাখবার চেষ্টা করছি। আচ্ছা, এই 50 বছরে অনেকটা সময় আপনারও এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কেটে গেছে, আপনি তো অনেক পরিবর্তন দেখেছেন নিশ্চয়ই এখানে। সেই পরিবর্তনগুলো মূলত কি কি, যেগুলো ভীষণ চোখে পড়ে? আমি যদি পরিবর্তনটা বলি, বাইরের সঙ্গে তুলনা করি, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে বিধান শিশু উদ্যানকে যারা আসেন, যারা তারা কিন্তু সেই মনোভাবটা নিয়েই আসে। বিধান শিশু উদ্যান যে অতুল্য ঘোষের যে ভাবনাটা ছিল যে সবাই একটা পরিবারের মতো থাকবে, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু আমরা এখনো ধরে রেখেছি। কলকাতার মধ্যেও যে এরকম সবুজ, এরকম গাছ, এরকম জলাশয়, এত কিছু দেখতে পাবো, এটা কিন্তু একটা ভিজুয়াল ট্রিট। আমার মনে হয় আমার দর্শক বন্ধুরাও সেটা আজকে ভীষণভাবে বুঝতে পারছেন। এই যে অফিসটা দেখছি, এখানে কি হয় মূলত? এটা খুব স্মৃতি বিজড়িত একটা অফিস। আচ্ছা, এটা অতুল্য ঘোষ, আমাদের যিনি সেক্রেটারি, যাকে আমরা দাদু বলতাম, তিনি বসতেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘরে আসেননি এমন কেউ। আচ্ছা, 1 ফেব্রুয়ারি 1976 সালে যখন
রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলমের উদ্বোধন করলেন বিধান শিশু উদ্যানে, তখন তিনি সপরিবারে এখানে ডিনার করেছিলেন। তারপরে আমাদের এসেছিলেন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি, তিনি বা পরবর্তী সময়ে যত প্রেসিডেন্ট, মোরারজি দেশাই, জয়েল সিং, ভেঙ্কটরমন, ভেঙ্কটরমন, যত মানে এছাড়াও আমি বলতে পারি যে আচার্য জে.বি. কৃপালনী, তারপর হচ্ছে আপনি সারদা মুখার্জি, মানে যত জগজীবন রাম, পদধূলি বারে বারেই পড়েছে। এই ঘরে বসতেন এবং এই ঘরে বসেই খাওয়া দাওয়া হতো। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়, আমাদের এখানে যত ভিআইপি, যত যারাই আসতেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে একদম মানে সকলের জন্য একই রকম মেনু থাকে। এমন নয় যে রাষ্ট্রপতির জন্য খুব আলাদা কিছু খাবারের ব্যাপার আছে, তা নয়। অর্থাৎ আমাদের একজন দারোয়ান বা কর্মী বা আমরা যারা সভ্যসভা ছিলাম, তাদের জন্য যে ডিনারে যে ব্যবস্থা থাকতো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যারা আসতেন তাদের জন্য কিন্তু একই মেনু। এত বিখ্যাত মানুষের পদধূলিতে মানে রীতিমতন উজ্জ্বল হয়েছে এখানকার পবিত্র মাটি, সেটা শুনেও ভালো লাগছে। কিন্তু 2025-এ দাঁড়িয়ে সম্পূর্ণ বিনামূল্যে এত কিছু করা, এত বড় একটা কর্মযোগ্য, এতগুলো উদ্যোগ, এতগুলো মানে নানান পরিবেশ থেকে উঠে আসা মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার জন্য চেষ্টা করা, খেলাধুলার জন্য চেষ্টা করা, সার্বিক মানসিক উন্নতির জন্য যে চেষ্টা করা, এটা তো অর্থ সাহায্য ছাড়া সম্ভব নয়। সরকারি সাহায্য তো পান না, প্রায় না বললেই তো চলে। না, একবারই আমরা পাই না। এই বিষয়টা হচ্ছে, এই ব্যাপারে একটা কথা বলি, অতুল্য ঘোষ তার জীবদ্দার সাথে তার একটা আক্ষেপ ছিল যে কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার, উনি অত বড় একজন ব্যক্তিত্ব, সারা ভারতবর্ষে রাজনীতিতে একটা সময় তার কথা শেষ কথা ছিল। অনেকে তাকে কিং মেকারও বলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা দেখা গেছে। এটা ইতিহাস বলে, এটা এমন নয় যে আমরা তাকে পেয়েছি, তাকে দাদু বলেছি, তার জন্য আমরা অত্যধিক গদগদ হয়ে তার সম্পর্কে বলছি, তা নয়, ইতিহাস তাই। এবং তিনিও সেই অবস্থাতেও আক্ষেপ করেছেন যে কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার বিধান শিশু উদ্যানকে কখনো কিছু মানে অর্থ সাহায্য করেনি। সেই ধারাটা কিন্তু এখনও আমাদের বজায় রয়েছে। যার জন্য কি হচ্ছে, আমাদের যে এই যে এত বিপুল খরচ চালাবার জন্য আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হচ্ছে। যেমন আমাদের বাইপাস সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে, ওখানে আগে আমাদের পিকনিক স্পট ছিল, মানে ওখানে বহুল মানে হাজার হাজার স্কুল প্রত্যেক বছর আসতো পিকনিক করার জন্য, সেখান থেকে একটা রোজগার হতো। এখন দেখবেন সেই প্রবণতাটা এখন আর অতটা নেই, যে স্কুল থেকে পিকনিক আসা বিধান শিশু উদ্যান তো একটা কলকাতার অন্যতম একটা দর্শনীয় জায়গা ছিল। পরবর্তী সময় অনেক রকম অনেক ধরনের অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে। কিন্তু আমাদের যে ক্যারেক্টারিস্টিকটা, আমাদের যে বৈশিষ্ট্যটা, যেখানে মানে ছেলে মেয়েদের শিক্ষা ইত্যাদি সব কিছু নিয়ে, এই পার্কের সঙ্গে অন্য পার্কের কিন্তু পার্থক্য আছে। আমরা ওই জায়গাটা করেছি, কিন্তু ডেভেলপ করেছি। ওখানে আমরা ওই কিছু দুটো সেরিমোনিয়াল হল বানিয়েছি এবং ওটা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এবং যিনি বানিয়েছেন তার একটা বড় লভ্যাংশ রেখে আমাদের ওখান থেকে যে লভ্যাংশটা আমরা পাই, তাই দিয়ে আমাদের এই বিধান শিশু উদ্যান সমস্ত খরচ হচ্ছে। এটা একটা আমাদের দিক। এবং আবার আপনাকে বললাম যে যেহেতু আমরা সাহায্য পাই না, এবং আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের যে হলটা রয়েছে ওটা অত্যন্ত, ওইটাও ঐতিহ্যপূর্ণ হল। মানে এমন কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আসেননি যে হলটায় যারা অনুষ্ঠান করেননি। হলটা একেবারেই ভগ্নদশা। এটার জন্য যদি আমরা একটু আর্থিক সহায়তা পাই সরকারি স্তরে বা অন্য কোনো ইয়ে থেকে, অন্য কোনোভাবে এই হলটাকে যদি আমরা আবার নতুন করে তৈরি করতে পারি, তবে এটা একটা আমাদের বড় কাজ। এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছি, সেটাকে আমরা বলতে পারি বাংলার সবথেকে দীর্ঘতম স্কেটিং রিং, তাই তো স্যার? রোলার স্কেটিং রিং, রোলার স্কেটিং এর জন্য। এবং এটা আপনাদের এখানকার একটা অন্যতম আকর্ষণীয় মানে স্থান আমরা বলতে পারি, কারণ বাংলার বুকে এর চেয়ে বড় কিন্তু আমার জানা নেই তো। হ্যাঁ, আমাদের এই যে ট্র্যাকটা বানিয়েছি, এটাকে ব্যাংক ট্র্যাক বলে। আচ্ছা, হ্যাঁ, এখানে স্কেটার যারা রয়েছে তারা এখানে স্কেটিং করে। এটা 150 মিটার, এটা সবচেয়ে বড়। আরও খানিকটা কাজ আমাদের চলছে এই গ্রাউন্ডটা, সেখানে হচ্ছে আপনার মানে এই যে মিউজিক্যাল যে স্কেটিংটা হবে, আর্টিস্টিক যেটা হবে, তারও একটা মহড়া এখানে আমাদের ক্লাস করা হবে আর কি। আর ছোটোবেলা থেকে যারা শিখছে তাদের জন্য ওটা করা হচ্ছে। এইটা কিন্তু আমাদের সবচেয়ে একটা বড় একটা প্রজেক্ট বলতে পারে এই রোলার স্কেটিংটা। এখন রোলার স্কেটিংটা একটু খরচ সাপেক্ষ, এর জন্য আমাদের কিছু অর্থ সংগ্রহ করতে হয়, উপায় নেই। মানে এক একটা ধরুন স্কেটিংয়ের দামও অনেক, খুব এটাকে খুব মানে একদম অবৈতনিক করা যায়নি।
গৌতমবাবু, এত সুন্দর করে আমাকে একটা ইতিহাসের সামনে দাঁড় করানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ তো জানাবোই, এবং ধন্যবাদ জানাবো টিম নিউজ 18 বাংলার পক্ষ থেকে। কিন্তু তার পাশাপাশি এই সাধু উদ্যোগ আগামী দিনে আরো বৃহত্তর হোক, কিন্তু আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি রয়েছে সেটা ভীষণ জানতে ইচ্ছে করে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আমরা এখানে একটা স্পেস মিউজিয়াম করার একটা প্ল্যান করেছি। আচ্ছা, করেছি মানে কি, আমরা অলরেডি সেটা হয়ে গিয়েছিল 2000 মানে লকডাউনের ঠিক আগেই ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সঙ্গে আমাদের একটা কোলাবোরেশনে তৈরি হবে, সব ঠিকঠাকও হয়ে গিয়েছিল। তারপর তো লকডাউনের সময় আমরা ওটা ব্যাপারটা আর এগোতে পারিনি। তার আগে যেটা হয়েছে 2017 থেকে ইসরোর কোলাবোরেশনে আমাদের এখানে স্পেস এক্সিবিশন হয়েছিল পরপর 4 বছর, এবং যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, কুইজ কম্পিটিশন হয়েছিল, এক্সটেম্পোর ইত্যাদি ছিল, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছিলাম ফ্রি অফ কস্ট, এডুকেশনাল ট্যুর। যেমন আমরা আহমেদাবাদে ইসরো সেন্টারগুলোতে গেছিলাম, বোস ইনস্টিটিউটে গিয়েছিলাম। সেটা লকডাউনের পরে আমাদের বন্ধ হয়ে গেছে। এখন আমাদের একটা ড্রিম প্রজেক্ট আমি যেটা বললাম, সেটা হচ্ছে একটা স্পেস মিউজিয়াম যদি আমরা করতে পারি। মারিয়া মন্টেসরি বলতেন, শিক্ষা হলো স্ব-সংগঠনের কাজ। এটি এমন একটি জিনিস যা মানুষকে জীবনের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষা দেয়। আজ বিধান শিশু উদ্যানে এসে আমার ঠিক সেরকমই একটা অভিজ্ঞতা হলো। চারপাশটা দেখে এবং গৌতমবাবুর সঙ্গে কথা বলে বিভিন্ন আলাপচারিতার মধ্যে দিয়ে যা তথ্য উঠে আসছে, তাতে বুঝতে পারছি যে আগামী দিনে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য বা বড় নম্বর পাওয়ার জন্য একাডেমিক শিক্ষা নয়, নৈতিক চরিত্র গঠন করে আগামী দিনের সুনাগরিক দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যেভাবে এগিয়ে যাচ্ছে বিধান শিশু উদ্যান, তাতে তাদের এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাতেই পারি। আগামী দিনে তাদের এই উদ্যোগ আরও সফলতা পাক, এটাই প্রার্থনা করব আমরা টিম নিউজ 18 বাংলার পক্ষ থেকে।